নও আমি নই রাজাকার রাজাকার, আরেকটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমাদের আহত ভাই শহীদ ভাইদের একজনের উপরে একজন, এই স্মৃতিগুলো আসলে এখন অনেক বেশি পীড়া দেয়। তো ওই মুহূর্তে মনে হয়েছে যে আমার পরবর্তী কোনো প্রজন্ম যাতে আসলে যুদ্ধ দেখার ইচ্ছা পোষণ না করে। 24-এর এই রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে ক্রেডিটবাজি করছি। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের নানাভাবে আসলে ভাঙন শুরু হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খুবই কমন বিষয় যে একই যাত্রা নারী এবং পুরুষের জন্য দুই ধরনের হয়, দুই রকমের হয়। তো সেই জায়গা থেকে আমাদের গণঅভ্যুত্থানের যাত্রাটাও নারী পুরুষ একসাথে আমরা একইভাবে লড়াই সংগ্রাম করলেও নারী হিসেবে আমাদের যাত্রাটা আরও বেশি কঠিন ছিল, আমাদের প্রতিবন্ধকতাগুলো বেশি ছিল, আমাদের বাধাগুলো বেশি ছিল। সেই জায়গা থেকে নানাভাবে নানা দিক থেকে আসলে আমরা বিভিন্ন ধরনের হুমকি পেয়েছি। পরিবারেও আমাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে একটা পরিবার কোনোভাবেই আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে চাইবে না স্বেচ্ছায়। একটা পর্যায়ে যখন আসলে বাসা থেকে আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারছিল না, আটকাতে পারছিল না কোনোভাবেই, তখন আন্দোলনে দিতে বাধ্য হয়েছে। এবং পরিবারেও আসলে নানাভাবে নানা জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমার ক্যাম্পাসের শিক্ষকদেরকেও হুমকি দেওয়া হয়েছে আমার ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য। এমনকি তাদেরকে বলা হয়েছে যে যদি চাকরি টিকিয়ে রাখতে চায় সেক্ষেত্রে যাতে আমার তথ্যগুলো যাতে তাদেরকে শেয়ার করে। তো এভাবে যদি বলি যে আসলে আমাদেরকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আমরা নারীদেরকে যেই সংখ্যায় যেইভাবে রাস্তায় নেমে আসতে দেখেছি সেটা আসলে ইতিহাসে অনন্য ছিল। এবং এই হারে নারীদেরকে আসলে পূর্ববর্তী কোনো সময় আমরা রাস্তায় নেমে আসতে দেখিনি। তো সেই জায়গা থেকে একজন নারী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে একদম সম্মুখ সারিতে থেকেছিলাম, নেতৃত্ব দিয়েছি, সংগঠিত করেছি। আমাদের উপরে যতবার বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে যতভাবে থামানোর চেষ্টা করা হয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ওই প্রতিবন্ধকতাটুকু, এই বাধাটুকুই আসলে আমাদের জন্য শক্তি ছিল এবং আমাদের সাহসের সঞ্চার করিয়েছে। পুরো জুলাইয়ের স্মৃতিটাই আসলে আমাদের জন্য একটা ট্রমার, আমাদের জন্য অনেক বেশি স্পর্শকাতর। সেই জায়গা থেকে যদি বলতে চাই, অনেকগুলো স্মৃতি রয়েছে, অনেকগুলো। 15ই জুলাইয়ের কথা যদি বলি, 18ই জুলাইয়ের কথা যদি বলি, এরপরে যদি আমাদের 3 তারিখ এক দফার কথা বলি, এরপরে 5 তারিখ যাত্রাবাড়িতে যেই বিভৎস ঘটনা ঘটেছে সেটা আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি। আমি 5 তারিখ যাত্রাবাড়িতে ছিলাম। তো পুরো জুলাইয়ের স্মৃতিটাই আসলে আমাদের জন্য অনেক বেশি হৃদয় বিদারক। এবং সেই জায়গা থেকে যদি বলতে চাই যে জুলাইয়ের মধ্যে মানে আলাদা আলাদা করার আসলে কোনো সুযোগ নেই। পুরো জুলাইয়ের প্রত্যেকটা ঘটনা মানে আপনি একটার থেকে অন্যটাকে কোনো মানে বেশি গুরুত্ব কিংবা বেশি প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। সবগুলো ঘটনা আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। এবং সবশেষ যদি বলতে চাই, 5 আগস্ট যাত্রাবাড়িতে আসলে যেই ঘটনাগুলো ঘটেছে, যেই ধরনের অত্যাচার, যেই ধরনের বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে আসলে একটা পর্যায়ে আমি দেখেছি যে আমরা অনেক সময় দেখি না যে যখন কোনো জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়, আমরা বস্তার উপরে বস্তা রেখে ভ্যানে করে পরিবহন করি। তো ওই দিন আসলে আমাদের স্মৃতিগুলো এমন ছিল যে আমরা আমাদের আহত ভাই শহীদ ভাইদের একজনের উপরে একজন, মানে একের উপরে একজন করে আমরা আসলে মানে ভ্যানে করে এক জায়গা থেকে ট্রিটমেন্ট বা ওই জায়গাগুলো থেকে সরানোর চেষ্টা করছিলাম। তো এই স্মৃতিগুলো আসলে এখন অনেক বেশি পীড়া দেয়। জুলাইয়ের মধ্যে আমি 2 বার আহত হয়েছি। প্রথম হচ্ছে 15ই জুলাই, যখন ভিসি চত্বরে প্রথম আমাদের উপরে হামলা করা হয়, সেখানে আমি আহত হয়েছি। আহত অবস্থায় মানে সেন্সলেস অবস্থায় আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। এর পরবর্তীতে আমাদেরকে ওইখানে আরেক দফা অ্যাটাক হয় এবং ওইখানে রাখতে না পেরে এক পর্যায়ে আমাদেরকে আবার ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয়। তো এই যে বর্বরতা, একটা মানুষ আহত হয়ে অসুস্থ হয়ে হসপিটালে গেলেও সেখানে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি, তাকে ওইখানে গিয়েও আবার অ্যাটাক করা হয়েছে, তার উপরে আবার হামলা করা হয়েছে সবার উপরে। ওখানে যারা আহত হয়ে যারাই চিকিৎসা নিতে গিয়েছিল 15ই জুলাই, তাদেরকে আবার ওইখানে আরেক দফা হামলার শিকার হতে হয়েছে। তো এই বিষয়গুলো খুব বেশি আমাদেরকে এখনও মর্মাহত করে। এবং যদি বলতে চাই যে 18ই জুলাই আমরা যখন আজিমপুর মোড়ে অবস্থান নিয়েছিলাম, একটা পর্যায়ে যখন পুলিশ এবং ছাত্রলীগ দুই দিক থেকে আমাদের উপরে অ্যাটাক করে, আমরা বাধ্য হয়ে কলোনির ভিতরে ঢুকে যাই। সেখানে পুলিশ যে বর্বরতাটা আমাদের উপরে দেখিয়েছে, রাবার বুলেট, টিয়ার শেল যেভাবে নিক্ষেপ করেছে, আমার সাথে এক ভাই ছিল, ওনার শরীরে প্রায় 19টার মতো রাবার বুলেট লেগেছিল। এবং ওইখানে আমরা প্রায় রাত 9টা পর্যন্ত কলোনির ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিলাম। সেখানে প্রতি মিনিট পর আসলে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডে মানে কলোনির
ভেতরের বিল্ডিংগুলো কেঁপে কেঁপে উঠতেছিল। আমার সাথে একটা বাচ্চাও ওইখানে অবরুদ্ধ হয়ে পড়েছিল, তো বারবার ওই বাচ্চাটা কেঁপে উঠছিল। তো ওই মুহূর্তে মনে হয়েছে যে আমার পরবর্তী কোনো প্রজন্ম যাতে আসলে যুদ্ধ দেখার ইচ্ছা পোষণ না করে, যেটা আমরা অনেক সময় করেছি। অনেক সময় যখন ৭১-এর ইতিহাস পড়তাম বা গল্প শুনতাম, তখন মনে হতো কেন ৭১-এ ছিলাম না, ৭১-এ থাকলে হয়তো যুদ্ধ করতাম। তো এই যে আমাদের একটা ইচ্ছা ছিল, ২৪ যারা সামনে থেকে দেখেছে, আমি চাই না আমার পরবর্তী কোনো প্রজন্ম আসলে যুদ্ধ কিংবা এই ধরনের দেখার ইচ্ছা পোষণ করুক। যেই আশা আকাঙ্ক্ষা কিংবা আমার ভাইরা যেই প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল, সেই বিষয়গুলো আসলে আমরা কোনোটাই দেখতে পাচ্ছি না। যদি বলি আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে ১ বছর হতে চলেছে, কিন্তু আমরা এখনও জুলাই সনদপত্র পাইনি, জুলাই ঘোষণাপত্র পাইনি। আমাদের আহত শহীদ পরিবারদেরকে এখনও কাতরাতে হচ্ছে, এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে, আহত ভাইদের ট্রিটমেন্টের জন্য এখনও রাস্তায় নামতে হচ্ছে। এবং যদি বলি যে সংস্কারের উল্লেখযোগ্য কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা এখনও দেখতে পাচ্ছি না। নানাবিধ গড়িমসি চলছে। বিচার কার্য, গণহত্যার বিচার যে আমাদের প্রধান এবং অন্যতম দাবি ছিল, সেই গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান নয়। এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো একটা মামলার রায় কিংবা একটা বিষয়ের সুনির্দিষ্টভাবে তদন্ত করে একটা পরিণতিতে আসতে পারেনি সরকার। তো সেই জায়গা থেকে বলতে চাই যে সরকারের কাছে যে আশা আকাঙ্ক্ষা, আমাদের প্রথম এবং অন্যতম যে দাবিগুলো ছিল, সেগুলো আমরা পুরোপুরিভাবে আসলে হতাশ হয়েছি। সেখানে আমরা কোনো বিষয় সুস্পষ্টভাবে বাস্তবায়িত হতে দেখিনি। সেই জায়গা থেকে যদি বলতে চাই যে আমাদের আশা কিংবা আকাঙ্ক্ষা কিংবা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আসলে আমরা এখনও হতাশার মধ্যেই রয়েছি। হাসিনা একটা সাইকোপ্যাথ ছিল। ওনার আসলে খুব স্বাভাবিক চিন্তা চেতনার মানুষ উনি ছিলেন না। উনি অত্যন্ত দাম্ভিক এবং অহমিকায় পূর্ণ একটা মানুষ ছিল। উনি ক্ষমা কী জিনিস উনি সেটা জানেন না, ক্ষমা কীভাবে চাইতে হয় উনি সেটা জানেন না। ভুল করলেও যে অনুতপ্ত হতে হয়, এই বোধটুকু এখন পর্যন্ত ওনার মধ্যে নাই। বাংলাদেশে দফায় দফায় একটা গণহত্যার পরম্পরা তৈরি করার পরেও ন্যূনতম কোনো ধরনের অনুশোচনা বোধ নাই তার মধ্যে। তো সেই জায়গা থেকে বলতে চাই যে সে আসলে স্বাভাবিক কোনো পরিণতি ডিজার্ভ করে না। তার আসলে বাংলাদেশের মাটিতে বিচারের মাধ্যমে তার ফাঁসি হবে, জনসম্মুখে ফাঁসি হবে, এটাই সে একমাত্র প্রাপ্য এবং এই জিনিসটাই আমরা চাই এবং তার জন্য এই পরিণতি অপেক্ষা করে আছে, এটা সুনিশ্চিত। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের নানাভাবে আসলে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের প্রথম সূত্রপাতটা হয়েছে আসলে যখন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা মানুষ কিংবা ছাত্র জনতা যখন আলাদা করে নিজেদেরকে কর্তৃত্ব ফলাতে চেয়েছে বা নিজেদেরকে নতুন করে লিডারশিপ হিসেবে মানে কি বলে এটাকে এস্টাবলিশ করতে চেয়েছে। সেই জায়গা থেকে আসলে জুলাই যতই বলি এটা প্ল্যান হোক কিংবা যারই পরিকল্পনা হোক, জুলাই যদি ছাত্র জনতার ঢলটা নেমে না আসতো, জুলাই যদি এদেশের হাজার হাজার মানুষ, হাজার হাজার শ্রমজীবী পেশাজীবী মানুষ যদি আমাদের সাথে নেমে না আসতো, আপনি যতই ঘরে বসে প্ল্যান করতেন, প্রোগ্রাম করতেন কিংবা চিন্তা করে রাখতেন, ওই জিনিসগুলো কিন্তু বাস্তবায়িত হতো না। তো বাস্তব রূপ দিয়েছে যারা, এই দেশের সাধারণ ছাত্র জনতা, তারা কিন্তু একবারও এই ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছে না। তো আশা করব যারা জুলাইয়ের সম্মুখ সারিতে ছিল, নেতৃত্বস্থানীয় জায়গাতে ছিল, যারা এই জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো দিয়েছে, ডাক দিয়েছে, তারা যাতে এই ধরনের ক্রেডিটবাজি না করে, এই জুলাই ছাত্র জনতাকে যাতে এই ক্রেডিটবাজির মাধ্যমে বিভক্ত না করে, এটা আসলে আহ্বান থাকবে। এবং এই জিনিসগুলো আমাদের জন্য লজ্জার যে ২৪-এর এই রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে ক্রেডিটবাজি করছি কিংবা নিজেদের মধ্যে ক্রেডিট ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক সৃষ্টি করছি এবং নিজেরা মানে বিভাজিত হচ্ছে, এটা আমাদের জন্য খুব বেশি দুঃখজনক।